মেয়েলি কণ্ঠে জোরালো চিৎকার ভেসে আসছে দূর থেকে। রিক্সাটা দাঁড় করিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। যতই সামনে যাচ্ছি ততই চিৎকারের আওয়াজটা স্পষ্ট হচ্ছে। মেয়েটা বলতেছে, বাঁচাও বাঁচাও, প্লিজ তুমি আমার সাথে এমন করিও না প্লিজ। ছেলেটা বলতেছে, ওই তুই কি ভাবছিস আমি তোকে এমনিতেই ছেড়ে দিব? মেয়েটা বলতেছে, প্লিজ তুমি আমার সাথে এমন করিও না, আমি তোমার পায়ে ধরি। ছেলেটা বলতেছে, মাফ। তোর বাবার কারণেই আজ তোর এই দশা। সেদিন তোর বাবার অপমান সইতে না পেরে আমার বাবা আত্মহত্যা করেছিল। সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম তোর বাবাকে মেরে ফেলবো। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাই তোর সাথে প্রেমের নাটক করলাম। আজ আমি সার্থক, তোকে আজ আমি মেরে ফেলবো, আর তোর বাবা বুঝবে আপন মানুষ হারানোর যন্ত্রণা কি। এই বলে লোকটা হা হা করে হাসতে থাকে। মেয়েটা বলতেছে, কি তুমি আমাকে মেরে ফেলবে? এমনটা করিও না প্লিজ, আমি তোমাকে খুব ভালোবাসি। ছেলেটা বলতেছে, ভালোবাসা? তোর মৃত্যুতে বুঝবে তোর বাবা আপনজন হারানোর যন্ত্রণা কি। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে, কি করব বুঝতে পারছিলাম না। আশেপাশে খুঁজে কোথাও কিছু পাচ্ছিলাম না, তাও খুঁজতে থাকলাম। রাশেদ হাতে একটা চাকু নিয়ে তন্নির দিকে এগোতে লাগলো। তন্নি ভয়ে কাঁপছে আর বলতেছে, প্লিজ রাশেদ, আমার জানে মেরো না, আমি জান ভিক্ষা চাইতেছি। রাশেদ বলে, চুপ কর, তোকে এমন মৃত্যু দিব যে তোর মৃত্যু দেখে মানুষ ভয় পাবে। এই বলে রাশেদ হাসতে থাকে। আমি অনেক খুঁজে একটা বাঁশ পেলাম, তা দিয়ে পেছন থেকে রাশেদের মাথায় সজোরে একটা আঘাত করলাম, কিন্তু দেরি হয়ে গেছে। তার আগেই তন্নির গলার নিচে চাকু দিয়ে একটা আঘাত করে ফেলেছে ও। বাঁশ দিয়ে পরপর কয়েকটা আঘাত করতেই রাশেদ সেখানে পড়ে গেল। তন্নির গলা থেকে প্রচণ্ড গতিতে রক্ত বের হতে লাগলো। তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরলাম। উফ, কি করব এখন, মাথায় কিছুই আসছে না আমার। কোমর থেকে গামছাটা খুলে ওর গলায় পেঁচিয়ে দিলাম। কোলে করে নিয়ে রাস্তার দিকে দৌড়াতে লাগলাম। যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে। এই মানুষটাকে এই অবস্থায় দেখতে হবে তা কল্পনাও করতে পারিনি। খুব কষ্ট হচ্ছে, কেন জানি ভেতর থেকে কান্না আসতেছে। রিক্সায় তুলে কোনো মতে ওকে নিয়ে বিপজ্জনক এলাকাটা পার হলাম। সেখান থেকে একটা গাড়ি করে দ্রুত ওকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালের জরুরি বিভাগে ভর্তি আছে তন্নি। ডাক্তার বলছে 24 ঘন্টা যাওয়ার আগে কোনো কিছুই বলতে পারবে না, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তন্নির বাবা মা অনেক আগেই এসেছে, হসপিটাল থেকে ফোন করে তাদের জানানো হয়েছিল। তন্নির বাবা মা অনেকটাই ভেঙে পড়েছে, তাদের সান্ত্বনা দেওয়ার কোনো বাসাই খুঁজে পেলাম না। নিজেকে অপরাধী মনে হচ্ছে, কেন আরও আগে কিছু করতে পারলাম না। নীরব এসেছে কিছুক্ষণ হলো, আমি ওরে খবর দিয়েছিলাম। পুলিশ এসে আমায় জিজ্ঞেস করলো কিভাবে কি ঘটেছে। আমি সব খুলে বললাম। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাশেদকে অজ্ঞান অবস্থায় গ্রেফতার করলো। এখনও তন্নির হুঁশ আসেনি, 18 ঘন্টা হয়ে গেছে, বাঁচার সম্ভাবনা খুবই কম। তন্নির বাবা মা অনেক ভেঙে পড়েছে। রাশেদের ছবি দেখে তন্নির বাবার চিন্তা আর বাকি রইল না। এটা তারই এক সময়ের বন্ধুর ছেলের ছবি। তিনি বললেন, এই ছেলে আমার মেয়েকে মারতে চায় কেন? পুলিশ অফিসার বলে, তা তো আপনিই ভালো জানেন। তাছাড়া আপনার মেয়েকে নয়, আপনাকে শেষ করাই তার মূল উদ্দেশ্য ছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট, আপনার বাড়িতে হামলার পেছনের মাস্টার মাইন্ডও এই ছেলেই ছিল, মানে আপনার বন্ধুর ছেলে। কিন্তু কেন সে আপনাকে শেষ করতে চায় খুলে বলুন স্যার। তন্নির বাবা বলে, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি জানতে পারি আমার প্রিয় বন্ধু জাফর আমার ব্যবসা থেকে গোপনে অনেক টাকা সরিয়ে ফেলেছে। সেদিন তাকে গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছিলাম। তারপর আর সে আমার অফিসে আসেনি। পুলিশ অফিসার বলল, কিভাবে আসবে? সে তখনই সুইসাইড করে ফেলেছিল, আর তারই বদলা নিতে চাইছে তার ছেলে রাশেদ। এতক্ষণে সব কিছু খোলসা হলো। নার্স এসে বলে গেল তন্নির নাকি হুঁশ এসেছে। হাফ ছেড়ে বাঁচলাম। মনে মনে অনেক ভালো লাগতেছে। ডাক্তার এখন কাউকে দেখা করতে নিষেধ করেছে। আমি তন্নির বাবাকে বললাম, আঙ্কেল আমি একটু বাসা থেকে আসি। উনি বললেন, আচ্ছা যাও বাবা। বাসায় চলে আসতে আসতে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। কোনো মতে গোসল করে নীরবকে নিয়ে আবারও হসপিটালের দিকে রওনা দিলাম। সবাই তন্নির সাথে দেখা করেছে। আমি বললাম, আঙ্কেল আমি কি একটু দেখা করে আসবো ওর সাথে? আঙ্কেল বললেন, অবশ্যই, কেন নয়, যাও দেখা করে আসো। তারপর তন্নির কেবিনের দিকে এগোতে লাগলাম। বুকটা দুক দুক করতেছে। তন্নি কেবিনে শুয়ে আছে, গলায় সাদা ব্যান্ডেজ পেঁচানো, খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। কেউ একজন বলেছিল ঘুমের সৌন্দর্য নাকি আসল সৌন্দর্য। নজর ফেরাতে পারছি না। মেয়েটার দিকে যতই তাকাচ্ছি অজানা এক মায়া আমাকে তাড়া করছে। কেন জানি মনে হচ্ছে ওর সাথে আমার জনম জনমের পরিচয়। ঘুম ভাঙালাম না ওর, চলে আসলাম। আঙ্কেলের নাম্বারটা নিয়ে আসলাম। তারপর কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম, তবুও হসপিটালে গিয়েছি তন্নিকে দেখার জন্য। কিন্তু
তন্নি সজাগ থাকলে দূর থেকে এক নজর দেখে চলে আসছি। ওর সামনে কোনো দিনও যাইনি। অবশেষে তন্নিকে হসপিটাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। কলেজের জন্য রওনা দিচ্ছি, হঠাৎই ফোনটা বেজে উঠল। তন্নির বাবার নাম্বার। বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। হাসান, কোথায় তুমি? আমি বললাম, আঙ্কেল কলেজে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। কেন? উনি বললেন, একটু আমাদের বাসায় আসতে পারবে? আমি বললাম, আচ্ছা আসতেছি। তারপর তন্নিদের বাসায় গেলাম। ওদের বাসাটা অনেক বড়। দরজা খুলে যেতেই তন্নি আমার কপালে একটা ফুলের টব ছুঁড়ে মারল। প্রচণ্ড গতিতে আসায় কপালটা খানিকটা কেটে গেছে। তন্নির বাবা রেগে গিয়ে তন্নিকে একটা থাপ্পড় মারল। আমার কপাল থেকে রক্ত বের হওয়া দেখে উনি ফার্স্ট এইড বক্স এনে ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে বলল, বাবা, তন্নিকে বাসায় আনার পর সব কিছুই ঠিক ছিল, কিন্তু সকাল থেকে হঠাৎ করে ও পাগলামি শুরু করেছে। সামনে যা পাচ্ছে সব ভাঙতে শুরু করেছে, কারো কথাই শুনছে না। আমি বললাম, আচ্ছা আমি দেখছি কি করা যায়। তারপর তন্নির কাছে গেলাম। আমাকে দেখে প্রচণ্ড ভয় পেতে লাগলো। আমি ওকে বললাম, কি হয়েছে, আপনি এমন করছেন কেন? ও বলল, তুমি আমার কাছে আসবা না, একদমই কাছে আসবা না। আমি বললাম, আরে কি হয়েছে আপনার, এমন করছেন কেন? ও বলে, না তুমি আমাকে মেরে ফেলবে, তুমি আমার কাছে আসবা না। আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করছি ততই ভয়ে ও রুমের কোণার দিকে যাচ্ছে। তন্নি ওর বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা তুমি ওকে বলো এখান থেকে চলে যেতে, ও আমাকে মেরে ফেলবে। তন্নির এই অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগতেছে। আমি বললাম, আঙ্কেল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, এইভাবে চলতে থাকলে ও নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারে। আঙ্কেল বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। চলে আসবো তখনই কাজের বুয়া চিৎকার শুরু করেছে, খালু খালু, আপামনির হাত কেটে গেছে, অনেক রক্ত বের হইতেছে দেখুন। দৌড়ে গেলাম ওর কাছে। আমাকে দেখে ও আরও পাগলামি বাড়িয়ে দিল। জোরে একটা থাপ্পড় দিলাম ওর গালে। কেন এমন করছেন আপনি, কেন নিজের ক্ষতি করতেছেন? তন্নি চুপচাপ হয়ে গেছে, আর কোনো কথা বলতেছে না। নিজ হাতে ওর হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। আঙ্কেল হা করে তাকিয়ে আছে। ওনার সামনে ওনার মেয়ের গায়ে হাত তুলেছি, ওনার মোটেও ভালো লাগেনি, তাও কিছু বললেন না। তন্নিকে জিজ্ঞেস করলাম, মুখটা এমন শুকিয়ে আছে কেন, সকাল থেকে কিছু খাননি? ও চুপচাপ বসে রইল, কোনো কথা বলছে না। কাজের বুয়া বলল, না ভাইজান, আপামনি সকাল থেকে কিছু খায়নি। আমি বললাম, আপনি ওর জন্য খাবার নিয়ে আসেন। তারপর প্লেটে করে ভাত নিয়ে আসলো। আমি ওর মুখে তুলে দিয়ে খাওয়াতে চাইছিলাম, কিন্তু ও খেতে চাইছে না। কি হলো, আবার থাপ্পড় দিতে হবে? চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো হা করেন বলছি। ভয় পেয়ে ও খেতে শুরু করলো। নিজ হাতে ওকে খাইয়ে দিলাম। তারপর আসার সময় আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি দ্রুত ওকে ভালো কোনো ডাক্তার দেখান। এই বলে আমি বাসায় চলে আসলাম। অনেক দিন ধরে রিক্সাটা নিয়ে বের হওয়া হয় না। সকাল সকাল কলেজে গিয়েছিলাম, তন্নিকে ছাড়া কিছুই ভালো লাগছিল না, তাই ক্লাস না করে চলে এসেছি। রিক্সা নিয়ে বের হলাম। ইদানিং লক্ষ্য করলাম একটা ছেলে খুব মনমরা হয়ে থাকে। এই ছেলেটা কয়েকদিন আগেও আমার রিক্সাতে পুরো বিকাল একটা মেয়েকে নিয়ে ঘুরেছিল। ছেলেটা আমায় ডাক দিল, এই মামা যাবেন? আমি বললাম, কোথায় যাবেন ভাইয়া? ছেলেটা বলল, আপনার যেখানে মন চায় যান, আমি সারা বিকেল ঘুরবো। রিক্সা চালাতে থাকলাম। একটা সময় খেয়াল করলাম ছেলেটা কাঁদছে। এক সাইডে রিক্সাটা দাঁড় করিয়ে বললাম, ভাই আপনার কি হয়েছে, এভাবে কাঁদছেন কেন? ছেলেটা বলে, একটা মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম, সে আমার সাথে ঝগড়া লেগে আমার সাথে সম্পর্ক শেষ করে দিছে। আমি বললাম, ভাই একটু খুলে বলুন, আপনার হেল্প হয়তো করতে পারবো না, কিন্তু আপনার মনটা হালকা হবে। ছেলেটা বলতে শুরু করলো, ভাই ওর সাথে আমার 1 বছরের সম্পর্ক। পরিচয়টা ছিল সেদিন ওদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সে সাদা শাড়ি, হাতে কাচের চুড়ি, মাথায় বেলি ফুল গুজে এসেছিল। সেদিন প্রথমবার দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর প্রত্যেকদিন ক্লাস ফাঁকি দিয়ে ওর স্কুলের সামনে চলে যেতাম ওকে দেখতে। প্রথম দিকে সে খেয়াল করলেও পাত্তা দিত না। তার সাথে প্রায় প্রত্যেক দিনই দেখা হতো, কিন্তু কখনো কথা বলতে পারিনি। অবশেষে তার বান্ধবীর সহায়তায় তার সাথে কথা বললাম। এভাবে ওর সাথে একটু একটু কথা বলা থেকে অভ্যাসে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে সে আমার সাথে কথা বলছে না, আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে। আমি ওর সাথে কথা না বলে থাকতে পারছি না। প্রত্যেকটা সময় ওর কথা মনে পড়ে। কান্না করতে করতে ছেলেটা বলল। আমি বললাম, ভাই চিন্তা করিয়েন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন, উনি যা করেন ভালোর জন্যই করেন। ভাই তাই যেন হয়। তারপর কিছুক্ষণ পরে মানসিক হসপিটালে যাচ্ছি। তন্নির বাবা ফোন করেছিলেন জরুরি যেতে। ও হ্যাঁ, তন্নিকে সেখানে ভর্তি করেছে। ওখানে গিয়ে আমার কেমন জানি লাগলো।
তন্নি খাবার খেতে চায় না, পাগলামি বাড়িয়ে দিয়েছে। ওকে যেই রুমে রাখা হয়েছে সেই রুমের দিকে গেলাম, ওর হাত পা বেঁধে রেখেছে। আমি চিল্লাতে চিল্লাতে বললাম, ডাক্তার ডাক্তার, ওকে কে বেঁধে রেখেছে? ডাক্তার বলল, আমরা বেঁধে রেখেছি, নয়তো উনি নিজের ক্ষতি করে ফেলতে পারে। আমি বললাম, এক্ষুনি বাঁধন খুলে দিন। ডাক্তার বলে, কিন্তু উনি যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে? আমি বললাম, আপনাকে খুলে দিতে বলছি, খুলে দিন। তারপর হাত পায়ের বাঁধন খুলে দিতে ও আমাকে এসে জড়িয়ে ধরল, বলল, তুমি কই চলে গিয়েছিলে? ওরা আমাকে মেরে ফেলতে চায়। আমি বললাম, কেউ মারতে পারবে না আপনাকে, আমি এসে পড়েছি তো। তারপর ওকে নিজ হাতে খাইয়ে দিলাম। চুপচাপ এখানে বসে থাকেন, আমি এক্ষুনি আসছি। যদি কোনো পাগলামি করেন আবার মাইর দিব, হাত দেখিয়ে বললাম। ও বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। আঙ্কেল ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব ওর কি হয়েছে, ও এমন করছে কেন? ডাক্তার বলে, আসলে ও খুব ভয় পেয়েছে, ওর মানসিক অবস্থা খুব একটা ভালো না, আপনারা ওকে এখানে রেখে যান। আমি বললাম, না আঙ্কেল, বাসায় নিয়ে যান, ও এখানে থাকলে ওর অবস্থার অবনতি ঘটবে। তারপর তন্নিকে বাসায় নিয়ে আসলাম, রাতে খাবার খাইয়ে দিছি, বাচ্চাদের মতো চুপচাপ খেয়ে নিছি। আমি ওকে বললাম, চুপচাপ থাকবেন, যদি কোনো পাগলামি করেন তাহলে আমি এসে আপনাকে আবার মাইর দিব। আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল, আমি এখন আসি, কাল আবার আসব। ও যদি কোনো পাগলামি করে তাহলে আমাকে ফোন দিন। আঙ্কেল বলল, আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি? আমি বললাম, আঙ্কেল এভাবে বলছেন কেন, বলুন কি বলবেন? আঙ্কেল বললেন, তন্নির সাথে কি আগেও তোমার কোনো সম্পর্ক ছিল? আমি বললাম, না আঙ্কেল, তেমন কিছু না। আঙ্কেল বললেন, বাবা তুমি যেভাবে আমাদের উপকার করছো তার ঋণ কিভাবে শোধ করব? আমি বললাম, আঙ্কেল সবগুলোই আমার দায়িত্ববোধ, তাছাড়া তন্নি তো আমার ক্লাসমেট, ওর বিপদের দিনে পাশে থাকাটাই তো আমার দায়িত্ব। আঙ্কেল বললেন, হ্যাঁ ঠিকই বলেছো, আচ্ছা তুমি রিক্সা চালানো বাদ দিয়ে আমার কোম্পানিতে জয়েন করো। আমি বললাম, ধন্যবাদ, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে, আমি এখন আসি। এই বলে সেখান থেকে চলে আসলাম। কলেজে গেলাম। আগামী 22 তারিখ থেকে প্রথম বর্ষের ফাইনাল এক্সাম শুরু, রুটিনও দিয়ে দিছে। রিক্সা নিয়ে বের হলাম, হঠাৎ একটা মেয়ের দিকে চোখ আটকে যায়। এটা তো সেই মেয়েটা যার কথা গতকাল ছেলেটি বলেছিল। মেয়েটির কাছে রিক্সাটা দাঁড় করালাম, বললাম, এই যে আপু, শুনছেন? মেয়েটা বলল, জি, আমাকে বলছেন? আমি বললাম, জি আপু। মেয়েটা বলে, বলুন কি বলবেন? আমি বললাম, আপু ওই দিন যে আপনার সাথে ছেলেটা ছিল না? মেয়েটা বলে, আমার সাথে কোন ছেলেটির কথা বলছেন আপনি? আমি বললাম, নামটা তো জিজ্ঞেস করতে ভুলে গেছি, ওই যে গত কয়েকদিন আগে বিকেলবেলা আমার রিক্সা নিয়ে ঘুরছিলেন। মেয়েটা বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? আবার কি অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরছে নাকি? আমি বললাম, না আপু, ওই ভাইয়াটা আপনাকে অনেক ভালোবাসে, আপনি নাকি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। মেয়েটি বলল, হ্যাঁ। আমি বললাম, কিন্তু কেন আপু, যদি সমস্যা না থাকে আমাকে বলতে পারেন। মেয়েটি বলে, আচ্ছা শুনুন, ওর নাম রাকিব, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, খুব ভালোই চলছিল দিনগুলো। গত কয়েকদিন ধরে সে আমার সাথে ঠিকমতো কথা বলছে না, আমাকে ইগনোর করতেছে। খোঁজ নিয়ে জানলাম সে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, অন্য মেয়ের সাথে কথা বলে। আমি বললাম, আপু আপনি কি তাকে অন্য মেয়ে নিয়ে ঘুরতে দেখেছেন? আর অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তা কি আপনি নিজের চোখে দেখেছেন? ও বলল, না, আমার এক বান্ধবী বলেছে সে রিক্সায় করে মেয়েটাকে নিয়ে ঘুরছে, একসাথে রেস্টুরেন্টে গেছে, আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, তাই সহজেই বিশ্বাস করে নিছি। সে যদি অন্য কারোর সাথে সুখে থাকে থাকুক, তাই তাকে আর বিরক্ত করিনি। আমি বললাম, আপু আপনার ভাইয়াটার সাথে কথা বলা উচিত, অন্য কারো কথায় সুন্দর একটা সম্পর্কের ফাটল ধরে, আপনাদেরও তেমনটাই হয়েছে, আর আমার মনে হয় না ভাইয়াটা আপনাকে ঠকিয়েছে। ও বলল, কিন্তু আপনি কিভাবে বলছেন যে সে আমায় ঠকায়নি? আমি বললাম, কালকে বিকেলে ভাইয়াটার সাথে আমার কথা হয়েছে, অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি জমে গেছে, আপনার কথা বলতে বলতে কান্না করে দিয়েছিল, আপনাকে অনেক ভালোবাসে। আপনি একবার তার সাথে যোগাযোগ করে দেখেন, ভুল বুঝাবুঝির কারণে আপনি এদিকে কষ্ট পাচ্ছেন আর ভাইয়া ওদিকে কষ্ট পাচ্ছে। চোখে অশ্রু আর মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে মেয়েটি বলল, আপনি সত্যি বলছেন তো ভাই? আমি বললাম, হ্যাঁ আপু, বিশ্বাস করতে শিখুন, ভালোবাসা সুন্দর। আপুটা ভাইয়ের নাম্বারে আমার সামনে কল দিল, হ্যালো কেমন আছো তুমি? ছেলেটা বলে, তোমায় ছাড়া একদমই ভালো নেই, লাউড স্পিকারে কথা বলছে। মেয়েটা বলে, সরি, আমি তোমায় ভুল বুঝে অনেক কষ্ট দিছি, আমাকে মাফ করে দাও। ছেলেটা বলে, তোমায় মাফ করবো না আমি। মেয়েটা বলে, আচ্ছা মাফ না করো, যা খুশি শাস্তি দাও আমায়।
এভাবে ওরা কথা বলতে থাকে। আপুকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম। তারা কথা বলতে থাকুক। আসলে ভালোবাসা হারানোর কষ্টটা কেউ না বুঝুক, আমি বুঝি। তাই সম্পর্ক গড়তে ভালো লাগে সবসময়। সন্ধ্যার দিকে তন্নিদের বাসায় গেলাম। আমাকে দেখে আন্টি মানে তন্নির মা অনেক কান্না করতেছিল। বাবা, আমার মেয়েটার কি হয়ে গেল? সে কি আর সুস্থ হবে না? আমি বললাম, আন্টি আল্লাহর ওপর ভরসা রাখুন, একদিন তিনি সব ঠিক করে দিবেন। তন্নি যতই পাগলামি করুক আমাকে দেখলেই একদম চুপ হয়ে যায়, জানি না কেন। আমাকে দেখলেই চুপচাপ হয়ে যায়, আমার সব কথা শোনে। তন্নিকে বললাম, এই যে শুনুন। আমার দিকে মাথা তুলে তাকালো। বললাম, রুমের এই অবস্থা করেছো কেন? ও অপরাধীর মতো চুপ করে বসে রইল। আন্টি ওকে খাবার দেন। আন্টি ওর মুখে খাবার তুলে দিচ্ছে, তবুও খাচ্ছে না। পরে খাবারের থালাটা হাতে নিয়ে আমি মুখে তুলে দিতে ফটফট করে খেয়ে নিল। আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি না বলেছিলেন আপনার বন্ধু মানসিক বিষয়ে বড় ডাক্তার, আপনি ওনার কাছে তন্নিকে নিয়ে যাচ্ছেন না কেন? আঙ্কেল বললেন, সে তো এখন দেশের বাইরে, কয়েকদিনের ভিতর দেশে আসবে, তখন নিয়ে যাব। আমি বললাম, তাই কইরেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব, কেননা আমার কাছে তন্নির অবস্থা খুব সিরিয়াস মনে হচ্ছে। আঙ্কেল বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, দিন দিন ওর পাগলামি বেড়েই চলেছে। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, তাহলে আজ আমি আসি। আঙ্কেল বললেন, ডিনার করে যাও। আমি বললাম, না আঙ্কেল। বাসায় এসে পানি দেওয়া ভাত ছিল, সেগুলো খেয়ে নিলাম। বইগুলো নিয়ে একটু পড়তে বসলাম। সামনে পরীক্ষা এসে গেছে। না, আজ পড়তে একদমই মন বসছে না। মনটা কেমন যেন অস্থির লাগতেছে। পুরনো সিমটা ভরে ইয়াসিনকে ফোন দিলাম। কেমন আছিস ভাই? ইয়াসিন বলল, ভালোই আছি, তুই কেমন আছিস? আমি বললাম, এই তো ভালোই। তোর বাবা এখন কেমন আছে রে? ও বলল, বাবা তো অসুস্থই, চিকিৎসার টাকা ম্যানেজ করা প্রায় শেষ, সামনের মাসে টাকা নিয়ে যাব। আমি বললাম, এত টাকা কি করে ম্যানেজ করলি? ও বলল, বাড়ি বাদে সব জমি বিক্রি করে দিছি। আমি বললাম, ও সরি রে দোস্ত, তোর বিপদের দিনে পাশে থাকতে পারলাম না রে। ও বলল, না মন খারাপ করিস না, তুই তো সবসময় আমার এই বুকেই আছিস। আমি বললাম, হ্যাঁ দোস্ত, আমাদের বাড়ির সবাই কেমন আছে রে? ও বলল, ভালোই তো আছে দেখা যায়, কিন্তু তোর মায়ের সাথে কয়েকদিন আগে দেখা হয়েছিল, তোর কথা বলতে বলতে কান্না করে দিছিল। আমি বললাম, ও আচ্ছা, এখন রাখি রে, ভালো থাকিস। মায়ের কথা শুনে অনেক খারাপ লাগতেছে। আল্লাহ, তুমি আমার সাথে এমনটা না করলেও পারতা, কেন আমার সব প্রিয়জনের থেকে দূরে সরাই নিলা? তবু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখতে দেখতে এক্সাম শুরু হয়ে গেল। আজ প্রথম এক্সাম দিয়ে আসলাম, ভালোই হয়েছে, তবুও আমার মন খারাপ, কেননা তন্নি এক্সাম দিতে পারছে না। গার্ডের কাছ থেকে ফোনটা নিয়ে দেখলাম অনেকগুলো মিস কল দেয় আঙ্কেলের নাম্বার থেকে। কল ব্যাক করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল সালামের উত্তর দিলেন। আমি বললাম, আসলে আঙ্কেল পরীক্ষার হলে ছিলাম তো, তাই কল রিসিভ করতে পারিনি। আঙ্কেল বললেন, ও একটু আমাদের বাসায় আসবে, তন্নি যেন কেমন ব্যবহার করছে। আচ্ছা আসতেছি বলে তন্নিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে তন্নি কাউকে চিনতেই পারছে না, এমনকি তার বাবা মাকেও না। তন্নিদের বাসায় আসতে আন্টি কেঁদে কেঁদে বললেন, বাবা তুমি আসছো? তন্নি আমাদের কাউকেই চিনতে পারছে না। আমি বললাম, আন্টি ধৈর্য হারায়েন না, আমি দেখতেছি। আমি ওর রুমে ঢুকতেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুই বুঝতে পারছি না, কিন্তু ওর কান্না দেখে আমার অনেক খারাপ লাগতেছে। ও বলতে লাগলো, তুমি এতদিন আসোনি কেন? আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। আমি বললাম, এই তো এসে পড়েছি আমি, এখন কান্না করেন না। ও বলল, না তুমি একদমই ভালো না, তুমি আবার চলে যাবে। আমি বললাম, যাব না তো আর। ও বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ সত্যি, এখন লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নিন। ও বলল, তুমি খাইয়ে দাও। আচ্ছা আন্টি খাবার নিয়ে আসুন তো। ও ওর মায়ের দিকে হাতের ইশারা করে বলে ওঠে, এই দেখো এই লোকটা আমাকে মারতে আসে। আমি অবাক হয়ে গেলাম, তার মানে সে সত্যিই বাবা মাকে চিনতে পারছে না। আমি তন্নিকে বললাম, আরে উনি তো আপনার মা, আর উনি আপনার বাবা। ও বলে, না ওনারা আমাকে মেরে ফেলতে চায়। আন্টি কাঁদতে লাগলো। আঙ্কেলকে ইশারা করে বললাম আন্টিকে নিয়ে যেতে। আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনার বন্ধু কি এখনো দেশে আসেনি? আঙ্কেল বলে, এসেছে, বিকেলে ওর কাছে নিয়ে যাব, তুমিও যদি থাকতে। আমি বললাম, আচ্ছা থাকবো আঙ্কেল। বিকেলে তন্নিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে লাগলাম। ও প্রথমে বের হতে চাইছিল না, পরে যখন বলেছি আপনাকে নিয়ে ঘুরতে যাব, তখনই রাজি হয়েছে। ডাক্তার তন্নিকে দেখে বললেন,